মহাভারতে অনেকেই কিন্তু বেশ কৌতূহলী মানুষ। সবাই কৌতূহলী, আমরা তো দেখবো আজকে। হ্যাঁ, খুবই কৌতূহল আছে। তো সেই যে ঢুকলো, সঙ্গে সঙ্গে এক বিরাট বড় এক বাহু প্রসারিত করে একজন তাদের সামনে দাঁড়িয়ে তাদের পথ রোধ করলো। দাঁড়াও, কোথায় যাচ্ছ? যুধিষ্ঠির রাক্ষসকে বলেছে, কি চাও? বলছে, দেখো আমি কিরমির। বক রাক্ষসকে মনে আছে? বলছে, হ্যাঁ, কি হয়েছে? আমার ভাই সানি দেওলের মতো টিউবওয়েল উঠিয়েছিলেন, উনি গাছ সমূলে উৎপাটিত, এইভাবে সমূলে নিয়ে মাথার মধ্যে টান করে মেরেছে। মানে ভীম তো অনেক এগিয়ে গেছে, এর সাথে যুদ্ধ হলে পরে কি যে হবে আমার ছেলেটার, সেই ব্যাপারে কথা কিন্তু এখনো বলেনি। এবং তার কি মনে হচ্ছে সেটাও সে বলেনি। সে হচ্ছে পাঞ্চালী বা দ্রৌপদী। বুঝলাম তুমি তো প্রজাপতি, তুমি সমস্ত পুণ্য কাজের পেছনে রয়েছো, কিন্তু কথা হচ্ছে যে আমার সাথে এটা হলো কেন? কিন্তু তারা সেই সময় আমার জন্য একজনকে, তার গান্ডীব থেকে লাভটা কি হলো অর্জুনের? যদি আকাশ পতিত হয়ে যায়, যদি হিমালয় শীর্ণ হয়ে যায়, সমুদ্র যদি শুকিয়ে যায়, আমার এই কথা মিথ্যে হবে। এমন সময় যুধিষ্ঠির হঠাৎ করে কিউরিয়াস হয়ে উঠলেন, কৌতূহলী। হ্যাঁ, আপনি ছিলেন না বললেন, কোথায় গেছিলেন বলুন তো? এবার শল্য সাথে ডিরেক্ট যুদ্ধ। হ্যাঁ, জ্ঞান ফিরেই বলছে, এটা তুমি কি করছো? কোথায় নিয়ে যাচ্ছ? তুমি জানো না বৃষ্ণিকুলের একটা কেউ মানে যুদ্ধ থেকে পালায় না? এটা কি কথা হলো? আমার একটা প্রতিপত্তি আছে মহিলাগুলোর মধ্যে, ব্র্যান্ডিং ঘটে যাবে। আপনি যদি বলেন তাহলে আমি দেখুন এবার কিভাবে নিয়ে যাই আপনার। তারপর তো ইউটার্ন করে নিয়ে যায়, মানে সে অন্য লেভেলে বলছে যে পা মাটিতে পড়ছে না, মনে হচ্ছে ঘোড়া, মনে হচ্ছে তারা উড়ছে পুরো, গোল গোল করে পুরো শাল্যের শোভনগরের চারদিকে ঘুরে যাচ্ছে। এয়ারফোর্স ওয়ানের অবস্থা খারাপ, জাস্ট পড়ে যায় মাটিতে, তারপরে জাস্ট এইভাবে তীরটা নিয়ে মারতে যাবে, ব্যাস। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু সোল কানেকশন এপিক। আরেকটা পর্ব নিয়ে চলে এসেছি। এর আগের পর্বে আরণ্যক পর্ব শুরু করেছিলাম, এবং আরণ্যক পর্বের ধৃতরাষ্ট্রের সঙ্গে বিদুরের কথোপকথন থেকে শুরু করে তারপর মৈত্রেয় শেষে এসে বলল যে যা যা করেছো তোমরা তাতে কিন্তু তোমরা শেষই হয়ে যাবে। এবং মৈত্রেয় চলে যাওয়ার সময় বলল মৈত্রেয় যে কিরমিরকে যেভাবে মেরেছিল ভীম, সেটা জানো না তোমরা? তো দুর্যোধন যদি আমার কথা শোনে তাহলে আমি একটা চেষ্টা করতে হবে। দুর্যোধন যথারীতি শুনলো না, এবং ধৃতরাষ্ট্র বলল যে কিরমিরকে কি করে মেরেছিল। তো বললো, আমি আর এইসব বলবো না, আমি চলে যাচ্ছি, কারণ তোমার ছেলে আমার সঙ্গে খুব খারাপ ব্যবহার করেছে। তুমি বিদুরের কাছ থেকে শুনে নিও, তোমার যদি শোনার ইচ্ছা বিদুরের থেকে শুনে নিও। তো ধৃতরাষ্ট্র খুবই কৌতূহলী মানুষ। মহাভারতে অনেকেই কিন্তু বেশ কৌতূহলী মানুষ। সবাই কৌতূহলী, আমরা তো দেখবো আজকে। হ্যাঁ, খুবই কৌতূহল আছে, যখন তখন কৌতূহল দেখিয়ে ফেলাটা। হ্যাঁ, আর কৌতূহল যেখানে দেখানোর কথা না সেখানেও দেখায় লোকজন। কিন্তু এই যথারীতি ধৃতরাষ্ট্র সঙ্গে সঙ্গে বিদুরকে গিয়ে বলেছে, এই কিরমির বধ কিভাবে হয়েছিল একটু বলো তো আমাকে। এই মৈত্রেয় আমাকে এটা ভাব, একটা লোক যেখানে এরকম সমস্যার মধ্যে আছে, হ্যাঁ, ও বলে গেছে যে তোমার ছেলেরা মরে যাবে, যুদ্ধ হবে, এই যাবে। হঠাৎ করে ধৃতরাষ্ট্রের মনে কৌতূহল, কিরমির কি করে মারা গেল বলতো, অ্যাজ ইফ কিরমির কতদিনের চেনাশোনা একজন। হ্যাঁ, আর শুধু না, এটা জিজ্ঞেস করে আমার মনে হয় একটা অন্য কারণ আছে। ধৃতরাষ্ট্র ভেবেছে ভীম কতটা ডেঞ্জারাস হয়েছে শুনে দেখি, বুঝে দেখি, হতে পারে, চান্সেস হ্যাঁ। তো যথারীতি বলছে আমাদের বিদুর বলে যে পাণ্ডবদের সঙ্গে যারা ওই ব্রাহ্মণ ছিল তাদের কাছ থেকে আমি যা শুনেছি সেই অনুযায়ী আমি যতটুকু বলতে পারি আমি বলছি। ব্যাপারটা হলো, পাণ্ডবরা এখান থেকে যাওয়ার পর 3 রাত্রি পরে ওরা কাম্যক বনে পৌঁছেছিল, আর সেখানে প্রচুর, এবং সেটা 3 রাত্রি পরে মানে রাত্রের দিকে পৌঁছেছিল। তো সেখানে রাত্রের দিকে প্রচুর নরখাদক রাক্ষসরা বিচরণ করতো। তো সেই তাদের ভয়ে মোটামুটি সবাই বনের কাছাকাছিই যায় না আর কি, এত নরখাদক রাক্ষসরা থাকে। তো পাণ্ডবরা সেই বনে প্রবেশ করছে। পাণ্ডবরা যথারীতি অত ভয়টা হয়তো পায় না, ওরা তো নিজেদের বীরত্বের উপর তাদের বিশ্বাস আছে। তো সেই যে ঢুকলো, সঙ্গে সঙ্গে এক বিরাট বড় এক বাহু প্রসারিত করে একজন তাদের সামনে দাঁড়িয়ে তাদের পথ রোধ করলো। বললো যে দাঁড়াও, কোথায় যাচ্ছ?
এখানে লেখা আছে খুব অদ্ভুত ভাবে, তার চক্ষু দীপ্ত তামার মতো, হ্যাঁ কপার রেড, হ্যাঁ কপার রেড একটা দর্শন, খুব ডেঞ্জারাস দেখতে। চুলটুল খাড়া খাড়া, চুলটুল এরকম খাড়া খাড়া, আর হাতে মানে জ্বলতে থাকা কাঠ, এই নিয়ে দাঁড়িয়ে আছে। তার গর্জনে মোটামুটি সবাই এমন গর্জন করেছে, সব মনের পশু পাখি যারা যারা ছিল সব পালিয়ে গেছে। দ্রৌপদী ভয়টা পেয়ে গেছে, দ্রৌপদী একমাত্র ভয় চোখ ফোক বন্ধ করে দিয়েছে। এটা কি এতটা ডেঞ্জারাস ইয়েও করেছে, এমনি করে থাইয়ের মধ্যে একটা কষাঘাত করেছে, তাতে ওই সাউথ ইন্ডিয়ান মুভির মতো হাওয়া টাওয়া চলা আরম্ভ করে দিয়েছে পুরো, এবং আকাশ দেখা যাচ্ছে না, এমন ধোঁয়ার ঝড় উঠেছে। তাহলে পুরো ভাবা যায়, তাহলে সাউথ ইন্ডিয়ান মুভি কি শুধু এমনি হয় হতো? এখানেও তো তার মানে হতো এইসব জিনিস। না সাউথ ইন্ডিয়ান মুভি ওখান থেকে ইন্সপায়ার্ড, আমি আজকে কনভিন্সড। এবার পঞ্চপাণ্ডব গিয়ে দ্রৌপদীকে তাড়াতাড়ি একটুখানি ধরলো। আর পুরোহিত ধৌম রক্ষগ্ন মন্ত্র, রক্ষগ্ন বলে একটা মন্ত্র আছে, সেটা পরে এই যে মায়াটাকে, এই যে মায়াটা তৈরি হয়েছে বললি, মায়াটাকে ইমিডিয়েটলি কাটিয়ে দিয়ে ডিঅ্যাক্টিভেট করে দিল ও নিজের পরে, রাক্ষসী মায়া বলে এটাকে, সেটাকে ডিঅ্যাক্টিভেট করলো। যুধিষ্ঠির রাক্ষসকে, এখানে এই জিনিসটা তো ওখানে জানি না লেখা আছে কিনা, দ্রৌপদী যে ভয়ে এরম এলিয়ে পড়লেন এবং পঞ্চপাণ্ডব তাকে একেবারে ধরে রইলেন, সেটার অদ্ভুত একটা মেটাফরিক্যাল দিয়েছে, যে অ্যাজ ইফ একটা নদী এবং তার চারদিকে চারজন তোর পর্বত, এরকম ভাবে আর কি মনে হচ্ছে, যে 4-5টা পর্বত যেন ঘিরে রয়েছে নদীকে, এমনি ভাবে মাঝখানে লুটিয়ে পড়েছেন দ্রৌপদী। আলাদাই মানে সাহিত্য জায়গা থেকে কিন্তু মেটাফর ইউজ করাতে দারুণ ব্যাপার আছে। বলছে মনে হচ্ছে যেন 5টা ইন্দ্রিয় একটা অবজেক্ট অফ প্লেজারের চারদিকে ঘিরে রয়েছে। আলাদাই ব্যাপার, এবং মানে প্রোটেকশনটাকে বোঝানোর জন্য, হ্যাঁ। অথচ দেখ তুই এর আগেই কি সব মানে যেভাবে দ্রৌপদী, অবশ্যই এখন আরো ওদের বেশি প্রোটেকশন দেওয়াই কথা, কারণ জানে ওরা দ্রৌপদী একটা মারাত্মক ট্রমা থেকে জাস্ট বেরোলো। যাই হোক, তো এবার যুধিষ্ঠির রাক্ষসকে বলেছে, এবার প্রশ্ন করেছে, রাক্ষসের মায়াটা চলে গেছে, রাক্ষসকে প্রশ্ন করে কি চাও? বলছে দেখো আমি কিরমির বক রাক্ষসকে মনে আছে? বলছে হ্যাঁ, কি হয়েছে তাদের? আমি ওর ভাই, আর তোমাদের এই যুদ্ধে আমি হারাবো আর তোমাদের সবাইকে খেয়ে নেবো, এটা হলো আমার বেসিক উদ্দেশ্য। প্রথমে জিজ্ঞেস করেছে তোমরা কে? বলছে আমরা তো পঞ্চপাণ্ডব ইত্যাদি, যুধিষ্ঠির, ভীম, অর্জুন, এরা বাহ নেকি আর পুচপুচ, একদম তোমাদের জন্যই তো বসেছিলাম। হ্যাঁ, এবার বলছে যে তুমি আমাদের খাবে কেন? তখন বললে না, আমি অনেক দিন পরে আমার বক রাক্ষস দাদাকে মারার লোকটাকে পেয়েছি, হ্যাঁ, তাকে আমি ছাড়বো? কোনো চান্সই নেই, কোনো মানে। আর তার মধ্যে কি, আবার আমার একটা বন্ধু ছিল, বিরাট ভালো বন্ধু, বেস্ট ফ্রেন্ড ছিলাম আমরা, হিড়িম্ব, তাকে ভীম মেরেছে। সব আজকে ভীমের রক্ত আমি খাবো, আর সেই রক্ত দিয়ে আমি ভ্রাতার তর্পণ করবো, তাহলে গিয়ে আমার একটা প্রতিশোধ হবে, আর এই হিড়িম্ববধেরও এটাই প্রতিশোধ হবে। আর ভীমকে বলছে মানে খেয়ে খেয়ে ওরা সরু করে ফেলবো আমি, এবার খেয়ে দিয়ে ওকে কেমন ভাবে খাবো, সরু করে দেবো। তো ভীম যথারীতি অনেকক্ষণ ধরে শুনেছে এইসব। আর আমার মনে হয় কি বলতো, ভীমের যে এক্সেস যে পাওয়ারটা, সেটা কিন্তু জেনারেলি লোকজন হট করে জাজ করতে পারতো না, বা অ্যাসেস করতে পারতো না। আমার মনে হয় কেন, ওই যে অযুৎ হস্তির বল পেয়েছে, তোকে বাইরে থেকে দেখলে নিশ্চয়ই বোঝা যেত না। তো যথারীতি অযুৎ শক্তির বল দিয়ে কি করলো, ওটা গাছ নিয়ে সানি দেওলের মতো টিউবওয়েল উঠিয়েছিলেন উনি, গাছ সমূলে উৎপাটিত, এইভাবে আর সমূলে নিয়ে অর্জুন গান্ডিবটা ধরেছে, ভীম ওই গাছ নিয়ে আর মাথার মধ্যে টাং করে মেরেছে। মানে এমন ভাব, মানে ব্যাপারটা কি অদ্ভুত না? মানে তাহলে কি ভীম কত বড় কত শক্তি ভীমের হতে পারে? একটা গাছ নিয়ে তার মাথায় মারলো। হ্যাঁ, রাক্ষসও ওই যে জ্বলন্ত কাঠ ছিল, সেই কাঠটা কিরমির, সেই কাঠটা ও ছুঁড়ে মারে ওর দিকে, আর ভীম পা দিয়ে বাঁ পায়ে গোল দেওয়ার মতো ব্যাপারটা, বাঁ পা দিয়ে ফাট করে কাঠটাকে সরিয়ে দিল, মাঝখান থেকে জাস্ট চিড়ে গেল আর কি, কোনো কিছুই অসুবিধা হলো না। এবার যথারীতি দুজনে মল্লযুদ্ধে, ও গাছ উঠিয়েছে, কিরমিরও একটা গাছ উঠেছে, এখানকার এই ভার্সনে তো তাই যে কিরমিরও গাছ উঠেছে, তারপরে গদার জায়গায় গাছ দিয়ে মারামারি হচ্ছে। প্রথমে গাছ দিয়ে মারামারি হচ্ছে, তারপরে সেখান থেকে মানে ভাব অত বড় গাছ দিয়ে মারামারি করছে দুজন।
দুজনেই বলবান। হ্যাঁ, যে সানি দেওয়াল একটা টিউবওয়েল উঠিয়ে নিল, ওই থেকে অমরিশ পুরী একটা টিউবওয়েল উঠিয়ে নিয়েছে, দুজনে টিউবওয়েল দিয়ে মারামারি চলছে, কি অদ্ভুত। গাছ দিয়ে মারামারি করতে করতে বলছে প্রিসেন নেয়, মানে দুই ষাঁড়ের মতো দুজন দুজনের দিকে এগিয়ে গেল, মারাত্মক মারামারি শুরু। এবং যথারীতি স্বাভাবিক ব্যাপার, ভীম এখানে অ্যাডভান্টেজ পেয়ে যায় এবং ভীমের শক্তি বেশি, এবং ভীমের সেই সবল পীড়নে কিরমির মোটামুটি জর্জরিত হয়ে পড়ে নিচে, মানে মাটিতে পড়ে যায়। ভীম তাকে একেবারে পিষে মেরে ফেলে, পিষে। তো কিরমির বধের পর থেকে বুঝলেন ধৃতরাষ্ট্র, বিদুর বলছে যে ওই তারপর থেকে কাম্যক বনটা হয়ে গেছে একটা সেফ প্লেস, এবং পাণ্ডবরা তারপর থেকে দ্রৌপদীকে নিয়ে কিন্তু সেখানেই বসবাস করে। তো এই হলো কিরমির বধ পর্ব। এইটুকুই কিরমির বধ পর্ব। এই ধৃতরাষ্ট্র তারপর শুনে তার কি রিয়াকশন হলো সেইটা আমরা এটার মধ্যে নাই, না এখানে আছে। হি সিমড থটফুল অ্যান্ড অ্যাজ ইফ ইন সরো। ওই তো, মানে ওইটুকু তো হবেই, এটা তো বোঝাই যাচ্ছে। মানে দুঃখই পেয়েছেন যে ও, মানে ভীম তো অনেক এগিয়ে গেছে, এর সাথে যুদ্ধ হলে পরে কি যে হবে আমার ছেলেটা। ঠিক, এটাই ভাববে স্বাভাবিক। ছেলেটা কি দুজন ছেলে, দুর্যোধন দুঃশাসন দুজনকেই তো শেষ করবে। আরে 100টা ছেলে মরে যাবে বলেছে, সব ছেলে মরে যাবে, এটা ইয়ার কি নাকি? আর এইটা বিদুর কিন্তু দুবার বলেছে যে তোমার একটা দুটো ছেলের যে এত সমস্যা, দুর্যোধনকে মেরে ফেলো না, তা তুমি বাকিরা বেঁচে যাবে। বহুদিন ধরেই বলা হচ্ছে, হ্যাঁ বাকিরা বেঁচে যাবে, কিন্তু ওই আর কি, যা হয় নিয়তি। এরপরে কি হলো? এরপরে তো এরপর একটা অন্য পর্ব শুরু হচ্ছে, অন্য একটা পর্ব শুরু হয়ে যাচ্ছে। এই এতে লেখা আছে এটার নাম হচ্ছে কৈরাত পর্ব। আর এখানে হলো অর্জুনাভিগমন, মানে অর্জুন অভিগমন পর্ব অধ্যায়। ও আচ্ছা, ইন্দ্রলোক গমন যেটা বলছে, এখানে ওটাকে আলাদা করা আছে। এই ভার্সনে কৈরাত পর্ব হচ্ছে তোর 42টা শ্লোকের বোধহয়, না সরি 1150টা শ্লোকে কৈরাত পর্ব, তারপরে ইন্দ্রলোক গমনের পর্বটা শুরু হচ্ছে, আলাদা করা আছে। যাই হোক আমরা শুরু করে দিই। শুরু করতে কি হলো এখান থেকে? এই পর্ব শুরুতে কি হয়? হ্যাঁ, এবার এই পর্বের শুরুতে এরা তো মনে আছে এতদিনে, এবার এই ভোজ, বৃষ্ণি এবং অন্ধক এরম সমস্ত বাসুদেবকে সামনে রেখে এতদিনে এরা এসে পৌঁছলেন, এবং প্রচণ্ড রাগে এরা রয়েছেন যে কি করব এবার আমরা, কারণ এরা তো বন্ধু মানুষ। বাসুদেব মানে কৃষ্ণ এসে গেছেন, কৃষ্ণও খুব রাগে আছে যে এভাবে তো হবে না। কৃষ্ণ এসে বলছেন যে এই ধরিত্রী দুর্যোধনের রক্ত পান করার জন্য মুখিয়ে রয়েছে। হ্যাঁ, কর্ণ, শকুনি, দুঃশাসন, এদের সমস্ত মানুষজনকে শেষ করে দিতে হবে, এবং এক্ষুনি বলো তো, এক্ষুনি আমরা যাব এবং শেষ করে দেবো। আর কৃষ্ণ গেলে পরে তো ব্যাপারটা হবেই, এর নিয়ে তো কোনো সন্দেহ নেই। এখানে যে জিনিসটা শুরু হয়, যেটা তুই বলছিলি যে এটা উল্টো গীতা, হ্যাঁ। তার আগে এখানে একটা আছে, সেটা হলো একটা ধর্মের কথা বলে এখানে, এটা ইম্পর্টেন্ট। সেটা হলো অনিষ্টকারী শটকে বধ করাই হলো ধর্ম। হ্যাঁ, এটা বলে যে এই যারা আমাদের অনিষ্ট করে, যেরকম শট লোক, মানে যেরকম ধোঁকাবাজ, তাদেরকে কিন্তু বধ করাই আমাদের ধর্ম। এবং উত্তেজিত হয়ে সে তো মানে প্রায় সবকিছুকে জ্বালিয়ে দেবে, এরকম একটা অবস্থা চলে গেছে। হ্যাঁ, এবার উল্টো গীতাটা শুরু হলো যে অর্জুন এবার কৃষ্ণকে বলা শুরু করলেন। হ্যাঁ, কি বলা শুরু করলেন যে আচ্ছা, এই প্রথম আমরা দেখলাম যে কৃষ্ণকে একটা দেবত্বের জায়গা দেয়া হচ্ছে অর্জুন দ্বারা। কারণ অর্জুন তাকে বলছেন যে আপনি তো প্রজাপতি ঋষির সময় থেকেই আছেন, সমস্ত সৃষ্টি হয়েছে আপনার হাতে, আপনার নাভি থেকে ব্রহ্মার জন্ম, আপনার নাভি থেকে ব্রহ্মার জন্ম, এবং আপনি এই মনুষ্য জন্মের আগে হাজার হাজার বছর কখনো এক পায়ে ওখানে পুষ্কর নদে দাঁড়িয়েছিলেন। এই অদ্ভুত, সৃষ্টির আগে পুষ্করে কি করে দাঁড়িয়ে থাকে কে জানে না। তারপর বলছে পুরাকালে গন্ধমাদন পর্বতে যত্র সায়ং গৃহ মানে এটা আবার অদ্ভুত দেখলাম লেখা আছে, যত্র সায়ং গৃহ মানে যত্র সায়ং হয়, মানে যেই স্থানে
সন্ধ্যা হয় সেই গৃহতে তো আপনি ওই গৃহ, এইটা হলো নাম, এই মুনি হয়ে আপনি সহস্র বছর তপস্যা করেছেন। পুষ্করে 11,000 বছর আপনি এক পায়ে দাঁড়িয়েছিলেন, হ্যাঁ, ঊর্ধ্বাঙ্গের বস্ত্র ছাড়া। এগুলো নিশ্চয়ই কোনো স্পিরিচুয়াল মিনিং বা ফিলোসফিক্যাল মিনিং থাকতে পারে, জানি না। আপাতত এভাবেই লিখছেন যে সরস্বতী নদীর তীরে, হ্যাঁ, 12 বছর ধরে আপনি তপস্যা করেছেন। তো এবং আপনি হচ্ছে সমস্ত আত্মা, সমস্ত ব্রহ্মের মূল হচ্ছে আপনি। তুমি নারায়ণ, তুমি হরি, তুমি ব্রহ্মা, তুমি সূর্য, তুমি চন্দ্র, তুমি কাল, তুমি আকাশ, তুমি পৃথিবী। ঠিক। এবং সমস্ত পৃথিবীকে জয় করার পরে আপনি সেটা ইন্দ্রকে দিয়ে দিয়েছেন শাসন করবার জন্য। হ্যাঁ, ব্রহ্মা, সোম, সূর্য, ধর্ম, হ্যাঁ, ধাতা, যম, অনল, বায়ু, রুদ্র, কাল, সবই তো আপনি। আপনার তো জন্ম নেই, একদম জন্ম ছাড়া আপনি সৃষ্টিকর্তা। বলেছে তুমি হচ্ছে আসল ভগবান, আসল গড আর কি, মানে ইউ আর দ্য সুপ্রিম। তারপর বলে যে তুমি শিশু বামন রূপে 3 পায়ে স্বর্গমর্ত পাতাল প্রদক্ষিণ করেছিলে। তুমি কি ভুলে গেছো এটা? হ্যাঁ, এই ওকে প্রথম বলা হলো কিন্তু মহাভারতে যে ও বিষ্ণুর অবতার, একদম। এবং এখানে বলে যে তুমি আচ্ছা পূর্বজন্মের কথা তো শুনলাই, তুমি এই জন্মের কথা শোনো, তুমি এই জন্মের কথাও বোধহয় ভুলে গেছো। তুমি রুক্মীকে পরাস্ত করে ভীষ্মকের দহিতা যে রুক্মিণী, তাকে হরণ করেছো। তুমি দ্বারকা নগরী আত্মসাৎ করে সমুদ্রে নিমগ্ন মানে করবে, তুমিই করবে। তো বলেছে শাল্যকে বধ করেছো তুমি, তুমি ইন্দ্রদুম্ন বলে একজন কাউকে বধ করেছো, তুমি শিশুপাল, তুমি নিশুন্দ, তুমি নরকাসুর, তুমি জরাসন্ধ, এদের সবাইকে বধ করেছো। এগুলো ভুলে যাচ্ছ তুমি। এবং তোমার মধ্যে তো কোনো ছল কপট নেই, কোনো ক্রুয়েলটি, যেটাকে বলে ক্রুয়েলটি তো তোমার মধ্যে নেই। তুমি সমস্ত আত্মা, সমস্ত মানুষের হৃদয়ের মধ্যে তুমি বসবাস করো। হ্যাঁ, এবং যখন যুগ শেষ হবে, যুগ মানে সৃষ্টি শেষ হবে, তখন তো তুমিই থাকবে একা। তুমি তো সেই মানুষ, এবং সমস্ত ইউনিভার্স, পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডকে তো তুমি নিজের মধ্যে ধারণ করে ফেলবে। হ্যাঁ, এবং মানে উল্টো দেখিয়ে দিচ্ছে অর্জুন বিশ্বরূপ দর্শন কৃষ্ণকে। একদম একদম। এবং বলছে হ্যাঁ, মানে ক্রোধ, বিদ্বেষ, নৃশংসতা এইসব তোমার মধ্যে থাকতে পারে না, মানে এক্সিস্টই করতে পারে না। তোমার নাভিপদ্ম থেকে ব্রহ্মা জন্মেছেন। তুমি মধুকৈটপের হন্তাও তুমি, তুমি শূলপাণি শুম্ভ, তোমার ললাট থেকে জন্মেছেন। তুমি কি জানো না, মানে তুমি কি ভুলে যাচ্ছ? কৃষ্ণ বলে যে, কৃষ্ণ একটুখানি চুপ করে থাকে নিশ্চয়ই, একটা মানে আমি যখন দেখতে যাব এটা যদি বলে একটু চুপ করে তো থাকি, তারপর বলে যে অর্জুন দেখো, তুমি আমারই, আমি তোমারই। এটা শুনতে খুবই রোম্যান্টিক লাগতে পারে, বাট এটার কারণটা বোঝা যাচ্ছে ঠিক এরপরেই। কেন? যা আমার তাই তোমার। যে যদি তোমাকে কেউ দেশ করে, তোমার উপর যদি কেউ হিংসা করে, সেটা আমার উপরেও করা। তার কারণ জানো তো, যে তোমার অনুগত সে আমারও অনুগত। কারণ জানো? বলে কি? বলে কারণ নর আর নারায়ণ, আমরা এই দুজন একসাথে ঋষি ছিলাম, আমরাই নরনারায়ণ। তো এর আগেও ওই খাণ্ডব দহনের সময় ওদেরকে বলা হয়েছিল নরনারায়ণ, কিন্তু ওখানে বলে এখন আমরা নরলোকে এসছি, কিন্তু আমার আর তোমার কানেকশনটা কিন্তু খুব ডেঞ্জারাস। সেই কারণেই এটা বলার কারণ আমার মনে হয় এটাই, যে সেই কারণেই বোধহয় মাঝে মাঝে আমার ওই, যেহেতু মনুষ্য জন্ম, যেহেতু হিউম্যান ইমোশনস আমার মধ্যে আছে, সেজন্য বোধহয় মাঝে মাঝে দেশ বা ইয়েটা বেরিয়ে আসে আমার মধ্যে থেকে। আরেকটাও জিনিস এখানে আমার পড়তে পড়তে মনে হলো যে সেটা হচ্ছে ওই ধর আমাদের বেদান্তে বা উপনিষদে যেই এই কনসেপ্টটা আছে যে ডিফারেন্স নেই, ওই আহম ব্রহ্মাস্মি বা এই জাতীয় যে অদ্বৈতবাদের যে ব্যাপারটা, সেখানেও আছে যে তুমি আর আমি আলাদা নই। এটা কৃষ্ণ অ্যাকসেপ্ট করে নিচ্ছে যে আমি সুপ্রিম, তুমি যা বলছো সেগুলো ভুল নয় কিছু, কিন্তু তুমি আর আমি আলাদাও নই, তুমি যা আমিও তা। তুমি নর আমি নারায়ণ, হ্যাঁ, মানে দুটো আমাদের দুজনের মধ্যে কোনো পার্থক্য নেই কিন্তু। না, হ্যাঁ, এটা একটা অদ্বৈতবাদের একটা জায়গা বলতেই পারিস। হ্যাঁ, অবশ্যই বলতে পারিস। তো এইবার এখানে
এত কিছু হচ্ছে, এসে বলেছে, কৃষ্ণ এসে বলেছে, তারপরে স্তুতি হয়েছে অর্জুনের, তারপরে আবার কৃষ্ণ বলছে, কিন্তু একজনের কথা আমরা এতক্ষণ অবধি শুনিনি, মানে পুরো মহাভারতে এতক্ষণ অবধি আমরা তার কথা সেভাবে শুনিনি। হ্যাঁ, এবং যতটুকু শুনেছি শুধু তার অবস্থানের পরিপ্রেক্ষিতে বা তার সিচুয়েশনের রিয়াকশন হিসাবে সে তার কিছু কথা বলেছে, কিন্তু সে তার জীবনে যা যা ঘটে গেছে সেই ব্যাপারে কথা কিন্তু এখনো বলেনি। এবং তার কি মনে হচ্ছে সেটাও সে বলেনি। সে হচ্ছে পাঞ্চালী বা দ্রৌপদী বলছে যে বুঝলাম তুমি তো প্রজাপতি, হ্যাঁ, তুমি হচ্ছে সমস্ত সৃষ্টিকর্তা, বেশ, তুমি হচ্ছে যজ্ঞের যে আহুতি দেওয়া হয় সেটা, এবং তোমাকেই আহুতি দেওয়া হয়, সবই তুমিই ক্ষমা করো, হ্যাঁ, এবং তুমিই সত্য, সে সব ঠিক আছে, কিন্তু এবং তুমি সমস্ত সবাইকে রিফিউজ দাও, সবাইকে যে যখন বিপদে পড়ে তুমি তার বিনাশ মানে তাকে সাহায্য করো, তুমি সমস্ত পুণ্য কাজের পেছনে রয়েছ, তুমি সর্বত্র বিরাজমান, তুমি অসীম, সব ঠিক আছে, কিন্তু কথা হচ্ছে যে আমার সাথে এটা হলো কেন? আমি একটা ঠিকঠাক বংশ থেকে এসেছি, জীবনে কোনো পাপ করিনি জ্ঞানত, এবার আমারকে চুলের মুঠি ধরে যখন আমি ঋতুমতি, তখন আমাকে নিয়ে আসা হলো এক বস্ত্রে এরকম একটা সভার মধ্যে, এবং ধৃতরাষ্ট্রের ছেলেরা সমস্ত আমাকে দেখে হাসাহাসি করলো, অ্যাজ ইফ আমি একজন দাসী। আমাকে দাসী বানানোর কথা বললো, আমাকে দাসী বানালো ফোর্সিবলি, হ্যাঁ। আর এই তখন পাণ্ডবরা, এই প্রথম আমরা এই এক জায়গায় দেখছি, কিন্তু দ্রৌপদী বলছেন তার ব্যাপারটা, যে পাণ্ডবরা যারা হতে পারে তাদের যুদ্ধে অনেক বীর, বুঝলাম তারা অনেক শত্রু ধ্বংস করেছে, কিন্তু তারা সেই সময় আমার জন্য একজনকে, তার গান্ডীব থেকে লাভটা কি হলো অর্জুনের? কেউ একটা আওয়াজ তুললো না, কেউ আমাকে প্রোটেকশন দিতে এলো না। ভীমের নাকি এত বল, কি হলো তাতে? লাভটা কি হলো? হ্যাঁ, এ তো ধর্ম পালন তো আমি কাউকে, আমার কোনো পতিকে করতে দেখলাম না সেই সময় যখন আমার বিপদ হয়েছে, কারণ একজন নীচ মানুষ আমাকে নিয়ে এইভাবে টেনে নিয়ে যাচ্ছে, এরা তখন নীরবে দেখছিল। আর এটা তো স্বামীর প্রথম ধর্ম, শাশ্বত ধর্ম, বাকি সব পরের কথা, কিন্তু শাশ্বত ধর্ম তো হচ্ছে যে স্ত্রীকে তার রক্ষা করতে হবে, এবং শুধু এটার মধ্যে কোনো নেই, এটার মধ্যে কোনো প্যাট্রিয়ার্কি নেই, কারণ বলছে এটা স্ত্রীরও ধর্ম স্বামীকে রক্ষা করতে হবে, কারণ স্বামীর ধর্ম কেন স্ত্রীকে রক্ষা করতে হবে? কারণ তার গর্ভে জন্মায় স্বামী আবার, মানে শিশু যে জন্মাচ্ছে তার মধ্যে তো স্বামীর অংশ রয়েছে, তো আমার তার মানে স্ত্রীর গর্ভে জন্মাচ্ছে, তাহলে তাকে তো প্রোটেক্ট করতে হবে, এবং স্ত্রীও রক্ষা করবে স্বামীকে, কারণ সে তো জন্মদাত্রী, তার স্বামীরই আরেক অর্ধ জন্মদাত্রী তো সেই, কারণ তার জিনটা তো সেই নিয়ে যাচ্ছে, জিন বলেনি, যাই হোক, কিন্তু আরেকটা কথা, হ্যাঁ অবশ্যই, এবং তারপরে আরেকটা কথা বলেছে যে জেনারেলি নিপীড়িতদের বা শরণার্থীদের পাণ্ডবরা কিন্তু কোনোভাবে ত্যাগ করে না, মানে তারা একটা বিরাট কাজ করে তাদের জন্য, কোনোদিন পাণ্ডবদের কাছে এসে কেউ ফিরে যায় না। অথচ আমার ক্ষেত্রে কি হলো, আমাকে তো রক্ষা করলো না। আর তখন বলছে যে আর আমি তো সবাইকে পুত্র সন্তান দিয়েছি, যুধিষ্ঠিরকে প্রতিবিন্ধু নামক সন্তান দিয়েছি, সুতোষম দিয়েছি ভীমকে, হ্যাঁ, শ্রুতকীর্তি দিয়েছি অর্জুনকে, শতনিক এবং শ্রুতকর্মা দিয়েছি নকুল এবং সহদেবকে, এবং তারাও নিজের মতো করে মহারথী একদম করে, এত সমস্ত করে লাভটা কি হলো? এই ধৃতরাষ্ট্রের এই সমস্ত দুর্বল সমস্ত সন্তানেরা আমার উপরে এত বড় অত্যাচার করলো, তার তো কোনো আমি করতে দেখলাম না। তখন তো পার্থ মানে কি নামের অর্জুনের গান্ডীবও দেখলাম না, ভীমের বলও দেখলাম না, একদম। আর বলছে সবার সম্মুখে আমার চুল ধরে টেনে নিয়ে গেছে, আর এটা নিয়ে মানে কোনো বক্তব্য নেই কারো। এবং এই পয়েন্টে লাস্টে যখন সে বলছে যে মানে আমার চুল ধরে সবার মধ্যে নিয়ে গেছে, সেই সময় সে
কেঁদে ফেলেছে, মুখে হাত দিয়ে মুখ ঢেকে সে কেঁদে ফেলেছে। কেঁদে ফেলে বলছে, খুবই কাঁদতে কাঁদতে বলছে, মধুসূদন, আমার না বাবা নেই, আমার ভাই নেই, আমার পতি নেই, আমার ভ্রাত মানে বান্ধব নেই, আমার কেউ নেই, আমার তুমিও নেই। খুবই মানে অভিমানের থেকে বলেছে এই কথাটা অবভিয়াসলি। এবং বলছে ছোট মানুষ মানে যারা ক্ষুদ্র তারা আমাকে নিপীড়ন করেছে। কর্ণ আমাকে দেখে উপহাস করেছে, আমার উপরে হেসেছে, এমন কথা বলেছে যেটা আমি তোমাকে বলতেই পারবো না, আর তার কোনো প্রতিকার তোমরা করছো না। এবং গিয়ে বলে, কেশব তোমার সঙ্গে তো আমার সম্পর্ক আছে। আচ্ছা, এই সম্পর্কটা এখানে বলে দিই। সম্পর্কটা হলো কৃষ্ণ দ্রৌপদীর মামাতো দেওর, এটা লেখা আছে। হ্যাঁ, তো মামাতো দেওর মানে একটু দূর সম্পর্কের হলেও তোমার সঙ্গে আমার সম্পর্ক আছে, তোমার যশ আছে, তোমার গৌরব আছে, এত কিছু থাকার পর তুমি সখা, তুমিই প্রভু। দ্বিতীয় কথা, তোমার যশ আছে, গৌরব আছে। দ্বিতীয় কথা, তুমি সখা ও তুমি প্রভু। এই চারটে কারণে তোমাকে আমাকে রক্ষা করা তোমার উচিত। বলছে শ্রীকৃষ্ণ এখানে বলছেন যে দেখো, এই যারা তোমার উপর এই নিপীড়নগুলো করেছে তারা কিন্তু অর্জুনের তীরে তারা সব রক্তাক্ত হয়ে মাটিতে পড়ে থাকবে, লুটিয়ে পড়ে থাকবে, আর তার যে বউরা তারা সব কাঁদবে। তোমাকে যেরকম দুঃখ দিয়েছে তারাও সেভাবেই দুঃখ পাবে। আর বলছে পাণ্ডবদের জন্য যা সম্ভব আমি সেটা করব, এটা আমি তোমাকে প্রমিস করলাম, আমি তো করবই। আর তুমি শোক এতটা তুমি ভেঙে পড়ো না, এতটা শোক তুমি করো না। আমি প্রতিজ্ঞা করছি যে তুমি সমস্ত কিছুর রাজ্ঞী হবে, মানে রানী হবে, সম্রাজ্ঞী হবে। এবং যদি আকাশ পতিত হয়ে যায়, যদি হিমালয় শীর্ণ হয়ে যায়, যদি পৃথিবী খণ্ড খণ্ড হয়ে ভেঙে চুরে যায়, সমুদ্র যদি শুকিয়ে যায়, আমার এই কথা মিথ্যে হবে না। প্রায় প্রতিজ্ঞার মতো একটা। দ্রৌপদী অর্জুনের দিকে একটা তীর্যক চোখে তাকায়, এরম তাকায়। অর্জুন তাকে বলে, দেখো সত্যি তুমি কেঁদো না, মধুসূদন যা বললো তার অন্যথা সত্যি হওয়ার কথা না, হবে না। তুমি একটু আগে তো শুনলে মধুসূদনকে আমি কি বললাম। আর দৃষ্টদ্যুম্ন বললো যে এগিয়ে এসে, কারণ এর আগে বলেছে কেউ নেই আমার, তো সবাই এগিয়ে গিয়ে এসে সেই সাপোর্টটা দেওয়ার জন্যই তারা এগিয়ে আসছে। বলছে আমি দ্রোণকে বধ করব, ভীষ্মকে বধ করবে শিখণ্ডী, আর ভীমসেন দুর্যোধনকে বধ করবে, আর ধনঞ্জয় বধ করবে কর্ণকে। আর বলরাম আর কৃষ্ণকে যদি সহায় রূপে আমরা পাই, তাহলে আমরা ইন্দ্রের সঙ্গে যুদ্ধেও কিন্তু জিতে যাব। তখন কৃষ্ণ বলছেন যে, সবাই কৃষ্ণের দিকে তাকিয়েছেন। কৃষ্ণ বলছেন, আমি যদি থাকতাম সে সময় দ্বারকায় যদি আমি যখন থাকতাম, তাহলে এই সমস্ত বিষয়টা হতেই দিতাম না। কারণ আমি তখনই বলে দিতাম যে এই যে পাশা খেলা হচ্ছে, এই যে জুয়া খেলার একটা ব্যবস্থা হয়েছে, এই ব্যাপারটাই ভুল। আমি বন্ধ করে দিতাম। কারণ হচ্ছে এই যে চারটে, আমরা আগেও বলেছি যে এই চারটে জিনিস, যে একটা হচ্ছে যে অত্যাধিক নারী সঙ্গ, জুয়া খেলা, শিকার এবং সুরাপান, এ হচ্ছে ধ্বংসের মূল। এবং তার মধ্যে সবচেয়ে বড় হচ্ছে এই জুয়া খেলা, কারণ এতে এক মুহূর্তে সমস্ত সম্পদ, সমস্ত কিছু নষ্ট হয়ে যায় একেবারেই। তো আমি যদি থাকতাম, তাহলে তো আমি ধৃতরাষ্ট্রকে এবং বাকি সমস্ত যারা রয়েছে তাদেরকে বুঝিয়ে, আমি বললে পরে তারা কনভিন্সড হয়ে যেত। আর যদি নাও হতো, আমি বলপূর্বক তাদেরকে বাধা দিতাম যে এটা আমি হতেই দিতাম না এই সমস্ত বিষয়টা, কারণ ওইখান থেকেই শুরু হয়েছে। তো আমি তো থাকলে পরে এসব কিছু হতেই দিতাম না। কিন্তু আমারও দুর্ভাগ্য যে আমি সে সময় দ্বারকায় ছিলাম না, আমাকে অন্যত্র যেতে হয়েছিল শল্যের সাথে যুদ্ধে। যেই দ্বারকা আমি ফিরে এসেছি, আমি তোমাদের এই জঘন্য যে ব্যাপার হয়ে গেছে, ব্যাপারটা জেনেছি, এবং জেনে আমি ছুটে এসেছি তোমাদের কাছে। এইটুকু কৃষ্ণ বলার পর হচ্ছে কি ব্যাপারটা, যে কৃষ্ণ এসে বলছেন যে কনসোল করছে প্রথমত, তারপরে রেগে যাচ্ছে, অর্জুন বলছে যে না তুমি এরকম। দ্রৌপদী এরকম একটা র্যান্ড, তার প্রথম বিলাপ করছেন তিনি। এমন সময়
যুধিষ্ঠির হঠাৎ করে কিউরিয়াস হয়ে উঠলেন, কৌতূহলী হয়ে উঠেছেন, কৌতূহলী হয়ে উঠলেন। আচ্ছা, আপনি ছিলেন না বললেন, কোথায় গেছিলেন বলুন তো, কি হলো কি, হ্যাঁ কি করলেন, এত আপনি বাইরে গেলেন, কি ঘুরে ব্যাপারটা কি? মানে অ্যাকচুয়ালি আপনি ওখানে ছিলেন না কেন, মানে দ্বারকা ছিলেন না যে বলছেন, কারণটা কি? কারণটা কি? দ্বারকা ছেড়ে কোথায় গেছিল? দ্বারকা ছেড়ে কৃষ্ণ বলল, দেখো আমি বললাম তো শাল্ব রাজার কথা বললাম, তো তার এক সৌভনগর বলে একটা জায়গা আছে, সেটা বিনষ্ট করতে গেছিলাম। আর আপনার রাজস্বযজ্ঞে আমি শিশুপালকে বধ করেছি, তাদের শাল্ব খুব রেগে গেছে, মানে শাল্যই বলা উচিত, শাল্ব অ্যাকচুয়ালি, মানে শাল্য। তো শাল্য ক্রুদ্ধ হয়ে সে তো দ্বারকাপুরীতে, মানে আমাদের দ্বারকাতে সে আক্রমণ করে দেয়। এবার সে, আর তার ব্যাপারটা হলো ওই সৌভ বিমান বলে তার একটা ব্যাপার আছে, এইটা ওই বুহটা রচনা করে তিনি আবার আকাশে ছিলেন। হ্যাঁ, পুরো সৌভ নগরীটাই নাকি আকাশে যেখানে সেখানে ঘুরে বেড়াতে পারে। হ্যাঁ, ওটা আকাশে বিমান, ওটা অ্যাকচুয়ালি একটা এয়ারফোর্স ওয়ান টাইপের। হ্যাঁ, এমন একটা বড় ব্যাপার যে ওখানে পুরো পৃথিবীর মানে কি বলবো, ওর পুরো রাজ্যটাই ওখানে আছে, ওইটাই ওর রাজত্ব। তো প্রথম কথা হলো, আমাদের এই যে যাদবরা, হ্যাঁ, যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে একেবারে দ্বারকা, মানে সব দিক দিয়ে দ্বারকাকে সিকিওর করার জন্য যা যা দরকার সব করে ফেললো। কি করলো বলছে প্রথমে হলো উগ্রসেন এবং উদ্ধব। না, এখানে একটা ব্যাপার আছে, যে একটু মানে ওখানে হয়তো ডিটেল করা কিনা আছে কিনা এটা জানি না। প্রথমে বলছে যে এরকম ব্যাপার, তো একটা অ্যাটাক করেছে, সমস্ত বাগান ফাগান সমস্ত নষ্ট করে দিয়েছে। এবং না, অ্যাটাকের আগের কথা বলছি আমি। আচ্ছা, না প্রস্তুতিটা বলেনি তো এখানে, যেভাবে আছে যে বলছে যে এরকম অ্যাটাক করেছে, তারপর অন্য যুদ্ধ হয়েছে অন্যদের সাথে, কিন্তু তখন সে কোথায় কৃষ্ণ কোথায়, তাকে মারবো আমি, শিশুপালকে মেরে ফেলছে এসব করাতে, এবং তারপরে আমি গিয়ে ওকে মেরে ফেলি। না, ব্যাপারটা এখানে কিন্তু অন্যরকম ভাবে ডিসক্রাইব করা। তারপরে যুধিষ্ঠির জিজ্ঞেস করেছে, না এইটুকু বললে হবে না, পুরো ডিটেলে বলো। তারপরে আচ্ছা, না এখানে ওইভাবে নেই বোধহয়। তো এবার আচ্ছা বুঝেছি। হ্যাঁ, এবার আমি ডিটেলটা যেটা আছে এখানে ডিটেলেই বলছি। তো বলছে যে উগ্রসেন হলো কে? উগ্রসেন হলো কংসের বাবা। আর মানে অভিজাত তন্ত্রের, দ্বারকার যে অভিজাত তন্ত্র, মানে কি বলবো, ডিপ্লোমেসি, এবং মানে তার অধিনায়ক বা প্রেসিডেন্ট লোকটা উগ্রসেন, তিনি হলেন মানে সিনিয়র মোস্ট। তো উগ্রসেন যেটা করলো, উগ্রসেন আর উদ্ধব হলো কৃষ্ণের এক বন্ধু। তারা দুজন মিলে বললো যে প্রথম কাজ যেটা করতে হবে সেটা হলো কেউ সুরাপান করতে পারবে না। এটা হলো প্রথম ডিসিশন নিতে ঘোষণা, যে কেউ সুরাপান করতে পারবে না, মানে এখন সবাইকে সেন্সে থাকতে হবে। হ্যাঁ, সুরাপান করলে পরে আমরা শল্যের সাথে ঠিকঠাক লড়াইটা করে উঠতে পারবো না। আর তার মানে একটা জিনিস ঠিক আগেও দেখেছি আমরা দ্বারকার ব্যাপারে, সুরাপানটা দ্বারকায় বেশ একটা প্রচলিত ব্যাপার। হ্যাঁ। আর তারপর বলে আনর্ত বলে একটা দেশ আছে দ্বারকার কাছাকাছি। তো আনর্ত দেশের যে নট এবং নর্তক এবং গায়ক, এদেরকে অন্যত্র পাঠিয়ে দেওয়া হলো, কারণ এন্টারটেনমেন্টের জন্য এখন সময় নেই, না এখন ওইসব করা যাবে না, এখন ব্যাপারটা সিরিয়াস। সমস্ত সেতু, সমস্ত ব্রিজেস, এদিক ওদিক যা ছিল যেখান দিয়ে আসা যায় দ্বারকা, সব ভেঙে দেওয়া হলো, যাতে কেউ কোথাও। এটা কিন্তু খুব ইন্টারেস্টিং, কারণ এই ওয়ার প্রিপারেশন, ডিফেন্সিভ ওয়ার প্রিপারেশনের একটা দারুণ বর্ণনা আছে। একদম এবং বললো যে সব ভেঙে ফেলো। আচ্ছা, নৌকার যাতায়াত বন্ধ করে দাও। নৌ দিয়ে, মানে ওই কি বলে ওটাকে, নৌবহর এবং বর্ডার্স যা আছে, ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল বর্ডার্স যা আছে, তাদের সেটাতে কোনো নৌ যাতায়াত হবে না, বন্ধ করে দেওয়া হলো। সৈন্যদের বেতন সেই সময় দিয়ে দেওয়া হলো ঠিক করে, খাবার দেওয়া হলো, ঠিকঠাক পোশাক দেওয়া হলো, কারণ তাদের মনে হলো এই মুহূর্তে সৈন্যরা হলো সবচেয়ে ইম্পর্টেন্ট। অস্ত্র দেওয়া হলো, স্টোর করা হলো, এবং জমি যা যা ছিল আশেপাশে এর কাছে, কি বলে, আমাদের দুর্গের কাছাকাছি, সেই জমিগুলোকে মানে
উবার খাবার যেটাকে বলে আর কি বলে ওটাকে বাংলায়, বাঞ্জার যেটা বলে নাকি? না উঁচু নিচু, হ্যাঁ উঁচু নিচু করে দেওয়া হলো, যাতে ঘোড়া টোড়া নিয়ে আসতে অসুবিধা হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেই সব হয়ে টয়ে হ্যাঁ। এবার এবার মাঝখানের যে দারোগা সেটা তো সিকিউর হলো, কিন্তু ওই দিক থেকে অ্যাটাক তো হয়ে গেছে, এই অ্যাটাকটা তো হয়ে গেছে। এবার এই শাল্লের চতুরঙ্গিনী সেনা আছে, সেই সেনা সব দিক দিয়ে দারোগাকে মোটামুটি আটকে দিল। এবার কি হবে? এবার তিনজন বড় বড় যোদ্ধা, তিনজনই কৃষ্ণের পুত্র বেসিক্যালি, হচ্ছে চারুদেশনা, শাম্ব এবং প্রদ্যুম্ন। এর মধ্যে শাম্ব হচ্ছে জাম্ববাতীর ছেলে, কৃষ্ণের একজন স্ত্রী তার ছেলে, আর রুক্মিণীর পুত্র হচ্ছে চারুদেশনা এবং প্রদ্যুম্ন। একদম এরা সমস্ত লড়াই করা শুরু করলো। মূলত প্রথমে বলছে যে শাম্বের সাথে লড়াই শুরু হলো ক্ষেমবৃদ্ধি বলে একজনের। ক্ষেমবৃদ্ধি হচ্ছে জেনারেল, শাল্লোর জেনারেল, তার সাথে সে বিরাট লড়াই। হ্যাঁ, মানে একেবারে প্রচুর পরিমাণে তীর মারা হচ্ছে, সে সেটাকে অ্যাভয়েড করে যাচ্ছে কারণ তার মায়ার শক্তি আছে। তো মায়ার শক্তি টক্তি দিয়ে সমস্ত লড়াই চলছে, কিন্তু শেষ পর্যন্ত শাম্ব ক্ষেমবৃদ্ধির ওপরে ওই অসিবর্ষণই তো বলে নাকি, কি মানে তরোয়াল? না তলোয়াল নয়, সরবর্ষণ। হ্যাঁ, সরবর্ষণ করলেন এবং তাকে নিউট্রালাইজ করা হলো। তিনি পালিয়েও গেলেন, আহত টাহত হলেন একটু, তিনি পালিয়ে গেলেন। তারপরে এলেন বেগবান এসে আবার শাম্বকে অ্যাটাক করা হলো। বেশ বেগ পাইয়েছে, কিন্তু না, শাম্ব দৈত্য আক্রমণ করেছে বেগবান, কিন্তু সে শাম্ব এবার স্বর ছেড়ে গদা দিয়ে আঘাত করলো, ব্যাস ও মরে গেল, ও জায়ান্ট ট্রির মতন পড়লো। তারপর বিবিন্ধ, বড় বড় সমস্ত ওয়ারিয়ার। হ্যাঁ, বিবিন্ধ এসছে, কিন্তু বিবিন্ধর সাথে লড়াই শুরু হলো হচ্ছে চারুদেশনোর লড়াই শুরু হলো, এবং তো চারুদেশনোর বিবিন্ধকেও হারিয়ে দিলেন, বধই করে দিল। এবার শল্য সাথে ডিরেক্ট যুদ্ধ। শল্য এবার আবার সৌভতে চলে গেছে, ওপর থেকে এবার ব্যাপারটাকে দেখতে হবে আর কি, ড্রোন ফোন দেখে। না, এটা তার সঙ্গে প্রদ্যুম্নর সঙ্গে শাল্যের একটা যুদ্ধ হচ্ছিল, ওটা তো বড় যুদ্ধ। হ্যাঁ, চল বল। প্রদ্যুম্নর সঙ্গে শাল্যর একটা যুদ্ধ হয়েছে এই ঘটতেই, আর প্রদ্যুম্ন গেছে শাল্যর সঙ্গে যুদ্ধ করতে। সেখানে কিন্তু মানে শাল্য কিন্তু প্রদ্যুম্নকে সরাঘাতে মূর্ছিত করে ফেলেছে। তার আগে ভালো লড়াই করেছে কিন্তু প্রদ্যুম্ন, মানে দুই হাতেই সে নাকি তীর চালাতে পারতো, এবং সব্যসাচী দুই হাতে এমনি চেঞ্জ করে সে এমন করেছে দুটোর মধ্যে কোনো গ্যাপ নেই, মেশিন গান ফায়ারের মতো একদম। তো এবং কোনো মুখে চোখে দেখে বোঝাই যাচ্ছে না যে এরকম একটা লড়াই করছে প্রদ্যুম্ন, সেই বীর। হ্যাঁ, আর এইখানে মূর্ছিত হয়ে গেল। আর এই দারুক মানে সারথি, আমরা আগে শুনেছি দারুকের নাম, শ্রীকৃষ্ণের সারথি। তো দারুকের যে পুত্র, তাকে একেবারে মানে ফার্স্ট একটা রথে করে যুদ্ধভূমি থেকে বের করে নিয়ে, কারণ প্রথমে তো একবার প্রদ্যুম্ন তীর মেরেছে, তাতে শল্য মূর্ছিত হয়েছে। হ্যাঁ, তারপরে সেখান থেকে উঠে গিয়ে তারপরে সে শল্য একটা তীর মেরেছে, তাতে প্রদ্যুম্ন পড়ে গেছে, তারপরে অনেকগুলো তীর মেরেছে তার থেকে। তো এবার দারুকির মনে হয়েছে যে আরে যুবরাজ তো মারা যাবেন, যুবরাজ মানে রাজপুত তো মারা যাবেন, তাকে নিয়ে লড়াই দিয়েছে ফেরত। তখন কি হচ্ছে দেখ। এবং তারপর প্রদ্যুম্ন ফিরে গিয়ে বলে যে এটা তুমি কি করলে, রাস্তাতেই জ্ঞান ফিরেই বলছে এটা তুমি কি করছো, কোথায় নিয়ে যাচ্ছ আমাকে? তুমি জানো না বিষ্ণুকুলের একটা কেউ মানে যুদ্ধ থেকে পালায় না, যা খুশিও যাক, মৃত্যুবরণ করে নেবো আমরা, কিন্তু পালাবো কি আবার? আর কৃষ্ণ সাত্যকী আমাকে কি বলবে এরপর, এটা করতে পারছো তুমি আমার সঙ্গে? সে যেতে যেতে তার জ্ঞান ফিরে আসে, এবং সে বলে কি তুমি এটা কি করছো, তুমি রথ ইমিডিয়েটলি ফিরিয়ে নাও, ইউটার্ন। কারণ আমাদের বিষ্ণু বংশের রাজা, মানে বিষ্ণু বংশের একজন হয়ে আমি যুদ্ধ থেকে ফিরে আসবো, তারপর কৃষ্ণ সাত্যকীকে মুখ কি করে দেখাবো?
আর কি শুধু না, কৃষ্ণ সার্থকী বলরাম আছে। হ্যাঁ, এদের মুখ দেখাবো কি, বাকিদের মুখ দেখাবো কি করে? বাকিদের কারণ হচ্ছে এই বৃষ্ণি বংশের অদ্ভুত বলছে যে চারুদেশ না, হ্যাঁ, শাম্ব, এদেরকে কি করে মুখ দেখাবো? তারপরে একটা অদ্ভুত আছে যে বৃষ্ণি যে যোদ্ধারা, তাদের স্ত্রীরা আড়ালে আবডালে আমার বীরত্ব নিয়ে অনেক কথা বলে। হ্যাঁ, সেটা বলবেই না, এরপরে সেটা তো বলবে না। এটা কি কথা হলো? আমার একটা প্রতিপত্তি আছে মহিলাগুলোর মধ্যে, ব্র্যান্ডিং ঘেটে যাবে। এরা তারপরে বলবে যে আমি যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে ফিরে এসেছি, এই অপমান নেওয়া যাবে না, এর থেকে মৃত্যুবরণ ভালো। না না, চলো তুমি ইমিডিয়েটলি ফিরে চলো। আর শ্রীকৃষ্ণ আমাকে আমার উপর দায় দিয়ে তিনি ওই যুধিষ্ঠির রাজস্ব যজ্ঞে গেছেন, হ্যাঁ, তিনি ফিরে এসে আমার অপরাধ ক্ষমা করবে? তুমি এত বড় একটা করছো। আর সঙ্গে সঙ্গে রুক্মিণী পুত্র মানে এই প্রদ্যুম্ন বলে, ও আবার রথ ইউটার্ন করে শুধু না, বলছে যে দেখুন আমি বৃষ্ণি বংশের ব্যাপারটা জানি, প্রথম কথা। দ্বিতীয় কথা, আমি দারুকের ছেলে, তো দারুকের থেকে, আমার বাবার থেকে আমি পুরো রথ চালানোর ব্যাপারটা আমার কিন্তু শিখে গেছি অন্য লেভেলে। হ্যাঁ, এক্সপার্টিজ আছে। আমি শুধু ভাবছিলাম যে একজন বীর, সে এরকম অসম যুদ্ধে পড়ে গেছে, তাকে নিয়ে আসছিলেন। কিন্তু আপনি যদি বলেন তাহলে আমি দেখুন এবার কিভাবে নিয়ে যাই আপনাকে। আবার তারপর তো ইউটার্ন করে নিয়ে যায়, মানে সে অন্য লেভেলে। বলছে যে পা মাটিতে পড়ছে না মনে হচ্ছে ঘোড়াতে, মনে হচ্ছে তারা উড়ছে পুরো, আর গোল গোল করে পুরো শাল্যের সৌভনগরের চারদিকে ঘুরে যাচ্ছে। এয়ারফোর্স ওয়ানের অবস্থা খারাপ, খুবই খারাপ। এবং ফাইনালি এই আমাদের রুক্মিণী পুত্র প্রদ্যুম্ন কিন্তু শাম্বকে ঘিরে ধরে এবং কয়েকটা স্বরে সে মানে জাস্ট পড়ে যায় মাটিতে। তারপরে জাস্ট এইভাবে তীরটা নিয়ে মারতে যাবে, ব্যাস সেই সময় চলে এসছে ইন্দ্রাদি। আরে এদের কোনো কাজ নেই, এরা যখন তখন চলে আসে। অবশ্যই এদের কাজ হলো কি বলতো, বিধাতার যাতে যে নিয়মটা সেট হচ্ছে সেটা ঠিক থাকে। এটা অদ্ভুত একটা ব্যাপার, তুই বল। হ্যাঁ, তো ইন্দ্র এসে বলেছে, শোনো 1 মিনিট দাঁড়াও, শাল্যকে বধ করার যে মানে ইয়েটা লেখা আছে, বিধাতা যিনি যা লিখেছেন, সেটা তোমার হাতে না, এটা কৃষ্ণর হাতে বধ হবে। তুমি এটাকে মেরে ফেলো না দুম করে। আর বিধাতা সংকল্প করেছেন যে মৃত্যু এর কৃষ্ণর হাতে হবে, মানে সেখানেই হবে। প্রদ্যুম্ন বলল, তো আচ্ছা, তাহলে তো আর কি করা যাবে, বিধাতার লিখন আমি কি খণ্ডাতে পারি? তো শাল্য আমি পুরোপুরি মিলিটারি বেস ধ্বংস করে ফেলে এবার নেক্সট লেভেলে যাচ্ছিলাম, এসে বলছে না সিজফায়ার করো। একদমই তাই। তো সিজফায়ার বলে ঠিক আছে, তাহলে পরেই কৃষ্ণ দেখে নেবে, আমি সিজফায়ারই করলাম, ডেস্টিনির উপর ছেড়ে দিলাম। এ অদ্ভুত। কিন্তু এটা মানে ওভাবে মজা করে তো বলছি তাই যে সিজফায়ার করিয়ে দিয়েছে ইন্দ্ররা এসে। কিন্তু এটাও ইম্পর্টেন্ট যে ডেস্টিনি ইজ মোর ইম্পর্টেন্ট দ্যান মানে একজন মানুষের ইচ্ছার থেকে। এটাও একটা কিন্তু গুজে দেয়া হলো এখানে, তুমি চাও আর না চাও, ইট ইজ নট ডেস্টিনি, নিয়তি এটা নয়। এর মেনেও নিল। এবং আরেকটা জিনিস হলো, সেটা হলো সবসময়ই একটা হায়ার অথরিটি আছে যারা মাঝে মাঝে যুদ্ধ করবো না, যুদ্ধ বন্ধ করো। ইউনাইটেড নেশনস তখনও ছিল আর কি, ইন্দ্ররা শুনতো, তখন শুনেও লিত, তখন শুনতো। যাই হোক, জোকস অ্যাপার্ট, এগুলো তো আমরা মাঝে মাঝে বলে থাকি। কিন্তু পয়েন্টটা হলো, হ্যাঁ, তিনি ছেড়ে দিলেন শাল্যকে, শাল্য নিজের মতো করে বুঝেছে ব্যাপারটা। এবার বুঝে দ্বারকা ছেড়ে সে সৌভ বিমানে চলে গেছে, সৌভনগরে সে উঠে গেছে আকাশে। তো এবার আমাদের শ্রীকৃষ্ণ তো এই গল্পটা বলছে পুরোটা। তো বলছে, যুধিষ্ঠির, আপনার রাজস্ব যজ্ঞ শেষ হলে আমি দ্বারকায় ফিরে গিয়ে দেখি যে যা তা তছনছ হয়ে গেছে, যা খুশি তাই বিধ্বস্ত হয়ে গেছে। উগ্রসেন আছেন, বসুদেব আছেন, তাদের থেকে আমি প্রভৃতিকে সব আশ্বস্ত করলাম, গিয়ে বললাম দাঁড়াও, তোমরা চিন্তা করো না, আমি ব্যাপারটা দেখছি। এবং আমি চতুরঙ্গ বল নিয়ে মার্তিকাবধ বলে একটা দেশে গেলাম।
সেখান থেকে শাল্যকে একটু নজরে রাখতে থাকলাম, পেছন যেতে থাকলাম। শাল্য সমুদ্রের উপরে আকাশে ছিল, ওইটা তো আকাশের একটা বিমান, অদ্ভুত। আমার ওই একটা সারগান ধনু আছে, সাংগ্র ধনু, সাঙ্গ এরকম টাইপের উচ্চারণটা, সাঙ্গ ধনুই বলতে, সাঙ্গ তো হবে না, এটা সাঙ্গ, SHARNGA, আপনারা যেমন প্রোনাউন্সিয়েশন করবেন করে নিন। হ্যাঁ, সাঙ্গ ধনু। সেই ধনু থেকে নিক্ষিপ্ত স্বর, মানে যাচ্ছে তীর, তো কিন্তু গিয়ে ওকে টাচ করতে পারলো না। আমার ধনু থেকে অ্যান্টি মিসাইল ব্যাপারটা ছিল। হ্যাঁ, আমার ধনু থেকে যাচ্ছে কিন্তু টাচ করতে পারছে না। এবার তখন না হঠাৎ করে আমি ওই মন্ত্র, আমার মনে হলো যে না এইবার তো এইটাকে ধ্বংস করতেই হবে। তো আমি মন্ত্রপুত সব আমার যে তীররা, সেই সমস্ত তীরকে নিক্ষেপ করলাম। তার মধ্যে দেখি এইটা টাচ করলো, দেখলাম ওর মধ্যে একটা কোলাহল শুরু হলো। আর যোদ্ধারা, যারা বড় বড় যোদ্ধা ছিল, তারা কিন্তু আমার এই মন্ত্রপুত স্বরে এরা সব নিপতিত হলো, মানে পড়ে গেল, মানে তারা হেরে গেল, তাদেরকে হারিয়ে দেওয়া গেল। এবং এই সময় সৌভপতি শাল্ব, মানে সৌভ যে নগর, তার যে পতি শাল্য মায়াযুদ্ধ আরম্ভ করলো। এবার আমি তো প্রজ্ঞাস্ত্র প্রয়োগ করলাম, মায়াটা সরে গেল। এই সময় উগ্রসেনের ভৃত্য, উগ্রসেনের যে মানে খুবই কাছের লোক, সে এসে আমাকে এটা বলল যে কেশব, শাল্য দ্বারকায় গিয়ে তোমার পিতা বসুদেবকে হত্যা করে দিয়েছে, আর যুদ্ধের প্রয়োজন আর নেই, তুমি ফিরে এসো, বসুদেব বধ হয়ে গেছে, আর যুদ্ধ করে লাভ নেই। এইটা সংবাদ আমি শুনে বিহ্বল হয়ে, মানে আমি কি করবো আমি বুঝতে পারছি না, রাগ হচ্ছে, অসুবিধা হচ্ছে, আমি আরো যুদ্ধ করতে শুরু করলাম। হঠাৎ দেখলাম আমার বাবা হাত আর পা প্রসারিত করে, না বড় হয়ে যাচ্ছে, প্রসারিত হয়ে যাচ্ছে, ওই সৌভ বিমান থেকে পড়ে যাচ্ছে, আস্তে আস্তে বড় করতে করতে পড়ে যাচ্ছে। কিছুক্ষণ হঠাৎ করে আমি সংজ্ঞাহীন হয়ে গেলাম এই ব্যাপারটা দেখে। আবার প্রকৃতিস্থ হলাম, আবার ফিরে আসলাম। ফিরে এসে বুঝলাম যে না সৌভ বিমান আছে, না শাল্য আছে, না আমার বাবা আছে, কিছুই নেই। আমি বুঝলাম পুরোটাই মায়া। অবশেষে হ্যাঁ, এবার সবটাই মায়া বুঝতে পারলাম। আর অদৃশ্য একটা বিমান থেকে আমার দিকে কন্টিনিউয়াসলি তীর বর্ষণ হতে থাকলো। তা আমার এবার মনে হলো যে আমার এবার আই নিড টু ইউজ মাই ফাইনাল অস্ত্র। তো তিনি সুদর্শন চক্রকে বললেন যে তুমি সৌভ বিমান এবং তার অধিবাসী যতজন আছে সবাইকে শেষ করে তুমি ফিরে এসো, টার্গেটেড মিসাইল। হ্যাঁ, এবার যথারীতি যুগান্তকারী সূর্যের ন্যায়, এখানে লিখেছে যুগান্তকারী সূর্যের ন্যায় সুদর্শন আকাশে উঠিল। সে আকাশে উঠল এবং করাত যেমন, হ্যাঁ, কাঠকে মানে এরভাবে কাটতে কাটতে যায়, ঠিক সেইভাবে সৌভ বিমানকে মাঝখান দিয়ে কেটে দিল। আর সুদর্শন চক্র আমার হাতে ফিরে এলে এবং কেটে দিল এবং সবাইকে শেষ করে দিল। হ্যাঁ, আমি আবার ফিরে এসেছি আমার হাতে। আমি বললাম এইবার হলো আমার শাল্যর দিকে তুমি যাও। আর সুদর্শনের আঘাতে শাল্য হলেন, শাল্যকে খুঁজে বের করা হলো, মানে সুদর্শন শাল্যকে দ্বিখণ্ডিত করে দিল। এবং তার যে অনুচর, যে দানব ফানব ছিল, কারণ সব মায়াতে ছিল আর কি, তো তারা একেবারে মানে হা হা করে, এখানে লেখা আছে হা হা করে পালাতে থাকলো, সব পালিয়ে গেল। এই হলো পুরোটা, বুঝলে, এই হলো ঘটনা। তো শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকে বলে, শুনলেন এই পুরো ঘটনা। আমি যদি সেই সময়, আমি কেন দুধসভা যেতে পারিনি তার কারণ আপনাকে বললাম। আমি গেলে দুধ ক্রীড়া হতো না। তো এই কথা বলে তারা সবাই মিলে, যতজন ছিল আর কি, মানে সুভদ্রা ছিল, অভিমন্যু ছিল, এদেরকে নিয়ে দ্বারকায় তারা ফিরে গেল। ধৃষ্টদ্যুম্ন, দ্রৌপদীর যে পুত্ররা ছিল তাদেরকে নিয়ে পাঞ্চাল রাজ্যে চলে গেল। আর ধৃষ্টকেতু নিজের বোনকে নিয়ে, বোন মানে হলো ধৃষ্টকেতু এর বোন, আচ্ছা বোনের নাম লেখা আছে ভগিনী লেখা আছে, এটা নাকি সহদেবের
ও ইনি নকুলের পত্নী নাকি, তো তাকে নিয়ে মানে ধৃষ্টকেতুর বোন যে সে নকুলের পত্নী, সঙ্গে চেদি রাজ্য চলে গেল। আর কৈকেয়গণ মানে সহদেবের যে শালক তারাও স্বরাজ্যে চলে গেল। মানে মোট কথা হলো যে যারা যারা এসেছিল এতক্ষণ তারা মোটামুটি সবাই চলে গেল নিজেদের জায়গায়। করেনুমতি হচ্ছে নকুলের বউয়ের নাম। হ্যাঁ, এবার ব্রাহ্মণগণকে প্রচুর ধন টন দান করে ওই সব প্রজাদের থেকে বিদায় নিয়ে পাণ্ডব, দ্রৌপদী, কারণ এতক্ষণে সব লোকজন এসে গেছিল এখানে, অন্য ধৌমকে সঙ্গে নিয়ে অন্য বনে চলে গেল তারা। যুধিষ্ঠির বলল, দেখো আমাদের 12 বছর বনবাস করতে হবে, এমন একটা জায়গা তোমরা দেখো যেখানে প্রচুর শিকার আছে, ফল ফুল আছে, প্রপারলি জল আছে, এবং যেখানে সাধু লোক, মানে সাধু লোক বলতে কিন্তু উনি সাধুর কথা বলেননি, সন্ন্যাসীদের কথা বলেননি, তিনি বলেছেন যেখানে ভালো লোক বাস করতে পারে। অর্জুন বলল যে দ্বৈতবন একটা দারুণ জায়গা, ওখানেই আমার মনে হয়, ওখানে সরোবর আছে, হ্যাঁ ওখানে বেশ ফুলের জায়গা, ফুল ফল আছে, দ্বিজগণ সেখানে বাস করেন, মানে জ্ঞানী লোকজন সেখানে বাস করেন, আমরা কিন্তু 12 বছর ওখানে আরামসে কাটাতে পারি। তো পাণ্ডবরা দ্বৈতবনে সরস্বতীর নদীর পাশে একটা আশ্রম নির্মাণ করে বসবাস করতে থাকলেন। মার্কণ্ডেয় মুনি, মহামুনি মার্কণ্ডেয়, তিনি একদিন তাদের আশ্রমে এলেন এবং পাণ্ডবগণ যথারীতি সেবা টেবা করার পরে তার দিকে এবার মার্কণ্ডেয় যুধিষ্ঠিরের দিকে তাকিয়ে একবার একটা হাসি হাসেন। যুধিষ্ঠির বলে, প্রভু একটা কথা জিজ্ঞেস করি, মুনিবর একটা কথা জিজ্ঞেস করি, সব তপস্বী আমাদের এই দুর্ভাগ্যের অবস্থার জন্য খুবই অপ্রফুল্ল হয়ে আছেন, মানে খুবই অখুশি হয়ে আছেন, তাদের মুখে হাসি নেই, আপনি আমার দিকে তাকিয়ে হাসলেন কেন? আপনার কি মানে এই বিপদ দেখে আপনার হাসি পাচ্ছে? মার্কণ্ড বলল, আরে আমি আনন্দের জন্য হাসিনি বাবা, তোমার বিপদ দেখে সত্যব্রত দাশরথী রামকে মনে পড়ে গেল। আমি তাকে ঋষ্যমুখ পর্বতে দেখেছিলাম, আর তিনি ইন্দ্রতুল্য, মহাপ্রভাব এবং সমরে অজেয় হওয়ার পরেও ধর্মের জন্য ধর্মের জন্য রাজ ত্যাগ করেছেন, গদি ত্যাগ করেছেন, ধনরত্ন ত্যাগ করে তিনি কিন্তু বনেই গিয়েছিলেন। বলে যে নিজেকে শক্তিমান ভেবে বুঝলে অধর্ম করা উচিত না, সেটা কিন্তু একেবারেই কাজের কথা নয়। আর বললো যে যুধিষ্ঠির, তোমার যে প্রতিজ্ঞা আছে, তুমি তো বলেছো যে তুমি আবার ফিরে যাবে, তুমি নিশ্চিন্ত থাকো, এই বনবাসের পর কিন্তু গিয়ে তুমি আবার রাজত্ব লাভ করবে। তাই হাসিটার কারণটা হলো ওই সময়টা, রামের সময়টা, এটা একটা জাস্ট কানেকশন দিয়ে দিল, যে 12 বছরের বনবাসের একটা কানেকশন যেহেতু আছে সেজন্য এটা দিয়ে দিল। মার্কণ্ডেয় চলে গেলে আরেকজন মুনি এলেন, এরকম প্রচুর মুনি আসেন, কিন্তু এই মুনির নামটা অসাধারণ, দালফ গোত্রীয় বক মুনি। আচ্ছা, দালফ গোত্রীয়। তিনি যুধিষ্ঠিরকে বললেন, শোনো, বলছে অগ্নি আর বায়ু মিলিত হয়ে যেভাবে বন দগ্ধ করে, মানে অগ্নি আর বায়ু কেন, কারণ আগুন জ্বলবে না, ওই হাওয়ার আগুন মিলে যেভাবে বন জ্বালিয়ে ফেলে, ঠিক সেইভাবেই ক্ষত্রিয় আর ব্রাহ্মণ মিলে কিন্তু বড় বড় শত্রুও দমন করে দেয়, এটা তুমি মানে নিশ্চিন্ত থাকতে পারো। আর ব্রাহ্মণদের উপদেশ না পেলে, এখানে আবার ওই কথাটা আছে যে ক্ষত্রিয়রা চলা কিন্তু খুব মুশকিল হয়ে যায়, এবং সেটা কিন্তু হস্তির ন্যায় সংগ্রামে দুর্বল হয়ে যায়, তারা হস্তির ন্যায় সংগ্রামে দুর্বল বলেছে, কিন্তু মানে হাতিকে আমরা অনেকবার দেখেছি, অনেক যুদ্ধে ইউজ হতে পরেও দেখেছি, ইতিহাসেও দেখেছি, কিন্তু বলছে যে একটু দুর্বল হয়ে যায়, কিন্তু মানে হাতি যেভাবে অল্প অল্প আস্তে আস্তে এগোতে পারে সেরকম দুর্বল হয়ে যায় যদি ব্রাহ্মণ না থাকে। তো বলছে যা পেয়েছো সেটা রাখার জন্য, যা পাওনি সেটা পাওয়ার জন্য, বিষয় জ্ঞান বৃদ্ধির জন্য, এবং যোগ্য পাত্রে দানের জন্য, মানে যার দরকার
তাকেই দান করার জন্য তুমি যশস্বী যারা বেদ জানে এরকম ব্রাহ্মণগণের সংসর্গ করো, তাহলে তোমার কিন্তু জীবনটা সর্টেড হয়ে যাবে। এই বলে ফাইনালি আমরা এইখানে শেষ করি। এবার একটা নেক্সট যে চ্যাপ্টারটা সেটা খুব ইন্টারেস্টিং। এটা হলো দ্রৌপদী আর যুধিষ্ঠিরের ঝামেলা। বাদানুবাদ লেখা আছে, ঝামেলা আর কি। দ্রৌপদী আর যুধিষ্ঠিরের এরপরে ঝামেলা আছে। এখানে তো এই অবধি শেষ হলো। ঠিক, এখান থেকে আমরা কি বুঝলাম যে শ্রীকৃষ্ণ ডিভাইন হলে, ডিভাইন যে সেটা এখানে তারা পরিষ্কার করে বলে দিল। এবং উল্টো গীতা শুনলাম একটা, যেখানে গীতা শুনলাম, তার সাথে সাথে একটা উপনিষদের হালকা একটা টাচ দেখলাম, যেখানে যেখানে কৃষ্ণ অদ্বৈত বেদান্তের, যে কৃষ্ণ বলছেন যে আমি আর তুমি আলাদা নই। হ্যাঁ, এবং দ্রৌপদীকে প্রথমবার র্যান্ট করতে দেখলাম। দ্রৌপদীর মনে যে ক্ষোভ পাণ্ডবদের প্রতি আছে কি না, এটা নিয়ে অনেকে প্রশ্ন করেছেন অনেক সময়, কিন্তু এখানে একেবারে পরিষ্কার করে দ্রৌপদী তার ক্ষোভ জানিয়েছেন। এরপরে আরো ক্ষোভ জানাবে। সেটা একটা জানলাম। আরেকটা জিনিস যেটা আমরা আগেও আন্ডারলাইন করে দিয়েছিলাম এবং যেটা বারবার ভুল ব্যাখ্যা করা হয়, সেটা হচ্ছে যে কৃষ্ণ দূতসভায় ছিলেন না, দ্রৌপদীকে বস্ত্রদান কৃষ্ণ করেননি। এটা একেবারে পরিষ্কার। কৃষ্ণ নিজেই বলছে আমি থাকলে এটা হতো না, তার মানে আমি ছিলাম না, দিতাম না। কৃষ্ণ যখন বলছে আমি থাকলে এটা হতে দিতাম না, তার মানে আমি ছিলাম না। তাহলে তো কৃষ্ণ ব্যাপারটা এরকম। এটাও হলো যুদ্ধের প্রস্তুতি কিভাবে নেওয়া হতো সেই সময়, সেটার একটা আমরা আইডিয়া পেলাম, মানে ওয়ার স্ট্র্যাটেজির দিক থেকে। এই তো এবং বেশ কিছু জায়গায় আজকের যুদ্ধের সঙ্গে তার কিছু কিছু জিনিস মিল পাওয়া যায়। কারণ সেই সময় বান কিন্তু শত্রুর নাম করে পাঠানো যেত, টার্গেটেড মিসাইল। আজকে কিন্তু যে একদমই সেটা পসিবল, এবং সেই সময় এটা লেখা হচ্ছে। যে সায়েন্স ফিকশন হলেও ভালো সায়েন্স ফিকশন, খুবই ভালো সায়েন্স ফিকশন আর কি হলেও, যেটা পরবর্তীতে সত্যি হয়ে গেছে। ভিডিও কল সায়েন্স ফিকশন হতো না আগে, ভাবতে হয় এটা কোনদিন হবে নাকি। তো এইটা আর এবং শ্রীকৃষ্ণ ফাইনালি আবার একটা ব্রাহ্মণদের, আচ্ছা রামের সঙ্গে যুধিষ্ঠিরের একটা তুলনা হলো মানে বনবাসের তুলনা হলো, যে ধর্ম যদি পালন করতে হয় তখন তোমার সবকিছু ছেড়ে কিন্তু বনবাসেই আসতে হবে, এবং বনবাস তোমাকে জায়গা দেবে। এবং এখানে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা হলো আবার করে একটা প্রমাণ বলছি, একটা ইনস্ট্যান্স আসলো যেখানে বলা হলো ক্ষত্রিয়দের ব্রাহ্মণের প্রয়োজন। এবং ব্রাহ্মণের প্রয়োজন বলতে জাত ব্রাহ্মণ নয়, ব্রাহ্মণের প্রয়োজন মানে যেই মানুষ জ্ঞানী, যে মানুষের লাইফ আন্ডারস্ট্যান্ডিং, জীবন দর্শন এবং ফিলোসফিটা পরিষ্কার, সেই সমস্ত মানুষজন আসলে। মেটাফরিক্যালি এটাকে যদি করা যায়, তার মানে হচ্ছে শুধু বাহুবলটা যথেষ্ট নয়, মাথাটাও এটাও প্রয়োজন একদমই। এবং রিয়েলাইজেশন দরকার, মানে এমন না যে তুমি শুধু জ্ঞান থাকলেই হবে। বলেছে তোমার যা লব্ধ জ্ঞান আছে, তোমার যে যা পেয়েছো তুমি সেটাকে বাড়ানোর জন্য, আর অলব্ধ যা পাওনি সেটাকে পাওয়ার জন্য। তাই তুমি যা পেয়েছো সেটা সব না, তুমি এখনই জানো যে সব না। এবং ফাইনালি বললো যে তুমি এইসবের জন্য ব্রাহ্মণদের সংসর্গ করো, কারণ অবভিয়াসলি মনও ভালো থাকবে, এবং তোমাদের এই পুরো সময়টা জুড়ে তোমাদের আরো বেশি জ্ঞান তৈরি হবে। এবং জ্ঞান তৈরি হওয়া মানে রিয়েলাইজেশন তৈরি হওয়া। মানে একটু প্রজ্ঞার চর্চা করো, তাহলে পরে গিয়ে ভালোভাবে হ্যান্ডেল করতে পারবে সিচুয়েশনটা। বইটই পড়ো, বই ঠেক দেখো, তাহলে পরে তোমার একটু কাজের কাজ হবে আর কি। এই অবস্থা হলো। তো এরপর বলে দিলাম আপনাদের কি হতে চলেছে। এরপর দ্রৌপদী আর যুধিষ্ঠিরের ঝামেলা হতে চলেছে, কালেশ ক্যাচাল। তো এটা তো হয়ই, প্রচুর জায়গায় ঝামেলা হয় এদের দুজনের মধ্যে। বা এরপর ভীমের সঙ্গে যুধিষ্ঠিরের একটা ঝামেলা আছে, সেটাও খুব ইন্টারেস্টিং একটা ঝামেলা। তো পুরো বিষয়টাই কিন্তু এই প্রশ্নটা যেটা আমরা করেছি, যুধিষ্ঠির কি ঠিক করেছিল, এইখানে কিন্তু এই প্রশ্নটাকে একেবারেই বন্ধ করে দেওয়া হয়েছে যে তা নয়, টিল একটা পয়েন্ট, সেই পয়েন্টটাও আমরা আসবো খুব শিগগিরই। তো আজকের এপিসোড এখানেই শেষ করা হোক। চলো তাহলে আজকের এপিসোড এখানেই শেষ করছি, পরে দেখা হচ্ছে পরের এপিসোডে। ততক্ষণের জন্য যেটা আমি বলি সেটা আজকে বলবো না, আপনারা বলবেন। হ্যাঁ কারেক্ট। চলুন টাটা, দেখা হচ্ছে পরের এপিসোডে।